আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আপনাদের মনে আছে কয়েকদিন আগেই আমরা মতুয়া সম্প্রদায় নিয়ে একটা খবর আপনাদের দেখিয়েছিলাম, যে খবরটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যে খবরটার মূলত ছিল যে আমাদের হাজার হাজার লাখ লাখ মতুয়া সারা বাংলা সারা ভারতে রয়েছে, কিন্তু সেই মতুয়াদের যারা, যেমন গুরুচাঁদ ঠাকুর যিনি ছিলেন, তিনি মতুয়াদের দিশা দিয়েছিলেন, এই পথে এগোতে হবে, লেখাপড়া শেখাতে হবে ছেলেদের মেয়েদের, এই যে দিশা দিয়েছিলেন, সেই দিশা দেওয়ার জন্য আমাদের যে ঠাকুরনগর ঠাকুরবাড়ি রয়েছে, ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে সেই ঠাকুর পরিবারের 5 জন এবারে ভোটে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3 জন বিজেপির, 2 জন, একজন তৃণমূলের, আর একজন তৃণমূলের রাজ্যসভার সাংসদ রয়েছেন, আর একজন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, আর একজন বিজেপির এমএলএ রয়েছেন, আবার দাঁড়িয়েছেন আর একজন বাগদাতে, তিনি দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে। আমরা এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, মতুয়াদের উন্নয়ন তো দূর হটো। মতুয়াদের আমরা দেখেছি যে মতুয়াদের যে সমস্ত পাগল গোসাই যারা রয়েছেন এবং আচারমালা যাদের গলায় রয়েছে, তারা কিন্তু তাদের যারা মানে গুরু ভাই বলুন বা তারা যারা একই মতুয়া, তারা কিন্তু তাদের কাছে একটাই মানে তারা কথা ছিল দেখা হলে বা করতে হলে যে হরিবোল হরিবোল বলে তারা কিন্তু একে অপরকে জড়িয়ে ধরত। দেখুন ভোট কীরকম বালাই। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে এই বিজেপির যে নেতা রয়েছেন, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তার স্ত্রী সোমা ঠাকুরকে ভোটে দাঁড় করানো হয়েছে বাগদা থেকে। দাঁড় করাতে পারেন, আমাদের কি আছে? কিন্তু আমরা একটা কথা বলতে চাই যে সবই যদি ঠাকুর পরিবারের লোক, সব উন্নয়ন যদি বা সব ভোটে যদি তারাই দাঁড়ায়, তাহলে মতুয়াদের মধ্যে কি আর কোনো শিক্ষিত লোক বা ভোটে লড়াই করার মতন বা সমাজের অন্য পদে যাওয়ার মতন কোনো লোক নেই? আমরা যেটা বলতে চাইছি যে সোমা ঠাকুরের একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তিনি কিন্তু সেখানে বেমালুম মতুয়াদের কথা ভুলে গেছেন। তিনি কি বলছেন? সনাতনী হিন্দু। আরে বাবা, সনাতনী হিন্দু মানে তো সবাই। মতুয়াদেরও সনাতনী হিন্দুর মধ্যে যদি ঠেলায় অসুবিধা কিছু নেই, হিন্দু। কিন্তু মতুয়াদের যে স্লোগান হরিবোল হরিবোল, সেটা কিন্তু আমরা শুনতে পেলাম না। এক ঝলক আমরা আপনাদেরকে দেখাবো, তারপরেই আমরা আপনাদেরকে দেখাবো যে যেভাবে আমাদের ভোটাধিকারগুলো, মতুয়াদের নামগুলো তোলা হয়নি, এসআইআরে বাদ গিয়েছে, যাদেরকে বলা হয়েছিল তাদের নাম তুলে দেওয়া হবে, কিন্তু তাদের কারুর নাম তোলেনি। দেখুন আগে সোমা ঠাকুর কি বলছেন। আপনারা এখন অনেকটা বুদ্ধিমান হয়েছেন এবং বোঝার শক্তি আপনাদের প্রত্যেকের হয়েছে। তাই আমি সকলকে করজোড়ে বলছি, আমাদের প্রত্যেকের সনাতন হিন্দুদের বাঁচতে গেলে এই সরকার কিন্তু আমাদের বাঁচতে দেবে না। দেখলেন সোমা ঠাকুরের কথা। এবার আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি উত্তর 24 পরগনা জেলার বারাসাত আদালতের বিজেপি লিগ্যাল সেলের কো-কনভেনার দুলাল সরকার, বরিষ্ঠ আইনজীবী, বিজেপির নেতা। দুলাল সরকারের কাছে আমরা কিন্তু গিয়েছিলাম এই যে এসআইআরে যে অনেক নাম বাদ দেওয়া হয়েছে। দুলালবাবু কিন্তু একেবারে মানে সলিউশন, যে একেবারে মানে খুব সরলীকরণের কথা বলেছেন, যে এইভাবে হলেই সমস্ত মতুয়াদের নাম উঠে যেতে পারত। সেটা আমাদের মুখ থেকে না শুনে দুলালবাবুর মুখ থেকে শুনুন আপনারা। উপস্থিত হয়ে গেছি উত্তর 24 পরগনা জেলার বারাসাত আদালতে। আমরা মুখোমুখি হচ্ছি বারাসাত আদালতের বরিষ্ঠ আইনজীবী তথা বিজেপি লিগ্যাল সেলের কো-কনভেনার দুলাল সরকারের মুখোমুখি হচ্ছি আমরা কিছু প্রশ্ন নিয়ে। নমস্কার দুলালবাবু, আপনাকে আমাদের আদর্শ তিতুমির পত্রিকায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে এই যে নির্বাচন আসছে, এই নির্বাচনের আগে যে এসআইআর, সেই এসআইআর নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানকার ভূমিপুত্র রয়েছেন, যারা উদ্বাস্তু মতুয়া রয়েছেন, বিশেষ করে মতুয়া ধর্মের যারা মানুষ, এরকম আমরা দেখতে পাচ্ছি যে লক্ষাধিক মানুষের নাম বাদ গিয়েছে।
এই যে লক্ষাধিক মানুষের নাম ভোটার তালিকায় ওঠেনি এবং এই মতুয়ারা আপনার বিভিন্ন জায়গাতে তারা দৌড়দৌড়ি করছেন, অথচ মতুয়াদের নেতারা যারা রয়েছেন তারা সব কেন্দ্রীয় সরকারের রয়েছেন, রাজ্য সরকারের প্রতিনিধিত্বে তারা রয়েছেন, কিন্তু এই যে এদের নামটা কীভাবে এসআইআরে উঠবে বা এই লোকগুলো যারা বঞ্চিত তাদের জন্য মানে কি করণীয়? এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার প্রাক লগ্নেই বা শুরুতেই চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার একটা অল্টারনেটিভ ভাবনা তার মাথায় রাখা উচিত ছিল যে যেসব জায়গায় এই সিস্টেম ফেল করবে সেক্ষেত্রে অল্টারনেটিভ কী পথ আছে, আইনে বলে দেওয়া আছে। দেখুন, এখন এসআইআর প্রক্রিয়ায় এখন বলা যেতে পারে যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি পশ্চিমবাংলার ক্ষেত্রে, এটা তো অন্তিম জায়গা একদম। বলাই যেতে পারে যে সমস্ত লিস্টগুলো ঝাড়াই বাছাই করে পাবলিশড হয়ে গেছে। তো তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে উল্লেখযোগ্য যারা শরণার্থী বা উদ্বাস্তু বা মতুয়া সম্প্রদায়ের মানুষ, তার সঙ্গে অনেক ভূমিপুত্র এখানকার, তাদের লক্ষাধিক মানুষের নাম বাদ গেছে। তারা কারায়ও দেখা গেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের নির্বাচনী প্রক্রিয়া, সে আপনি ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, বিধানসভা নির্বাচন বলুন, পার্লামেন্টের আপার হাউস লোয়ার হাউস লোকসভা বলুন, রাজ্যসভা বলুন, সমস্ত ক্ষেত্রেই তারা অংশগ্রহণ করেছে। এরকমও বহু মানুষের নাম বাদ গেছে। এখন এর মধ্যে আমরা যেহেতু এসআইআর শব্দটা এতটাই প্রচলিত হয়েছে বা এতটাই মানুষের মনের মধ্যে গেঁথে আছে যে নিবিড় পর্যবেক্ষণ বাংলায় বলা হচ্ছে, তাই না? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো এই যে নিবিড় পর্যবেক্ষণের ত্রুটি বিচ্যুতি কতটা কি আছে না আছে এটা এখন উদ্ভাসিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিশেষ করে বলতে চাই একজন আইনজীবী হিসেবে, এখানে ইলেকশন কমিশন যিনি আছেন তার সমস্ত কার্যপ্রণালী কিন্তু আপনি জানবেন দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 বান বা তার সাথে দ্য পিপল রিপ্রেজেন্টেশন রুলস 1951, সেক্ষেত্রে তার যে নিরঙ্কুশ ক্ষমতা আছে সেই আইনের বিভিন্ন ধারাগুলোতে তিনি যদি বিশেষ করে যারা এই উদ্বাস্তু হিন্দু শরণার্থী, তাদেরকে মতুয়া জ্ঞানেই বলুন না কেন, যে জ্ঞানেই বলুন না কেন, তাদেরকে ইলেকশন কমিশন যদি এই প্রক্রিয়ার সাথে একটু মার্জ করে দিতেন, সাথে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 হয়েছে আপনারা জানেন, সেখানে পরিষ্কার ভাষায় বলা আছে সেকশন 2B যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা শরণার্থীরা ওপার বাংলা থেকে বা অন্যান্য দেশ যেমন ধরুন পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ইত্যাদি ইত্যাদি এখান থেকে এসেছেন, তারা নাগরিক বা তাদের নাগরিকত্ব প্রদান করা হবে, তারা নাগরিক জ্ঞানেই তাদেরকে ধরে নিয়ে এই বর্ডার লাইনটা দেওয়া হয়েছে। তাহলে সেখানে রীতিমতো যে কেসেসগুলো আছে 2014 সালে 31শে ডিসেম্বরের আগে যারা এখানে ভূমিপুত্র বলুন আর এই শরণার্থী বলুন আর আপনি মতুয়া সম্প্রদায় বলুন, যেভাবেই চিহ্নিত করেন না কেন এই মানুষগুলোকে, তারা তো ভোট দিয়েছেন এর আগে। তো সেই মানুষগুলো যদি নাম বাদ পড়ে যায় তাহলে বিকল্প রাস্তা আছে। আবার পাশাপাশি আপনি জানেন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 5 to 12 মধ্যে সিটিজেনশিপ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা আছে। সেখানে পার্লামেন্টেরিয়ানদের কি ভূমিকা আছে, ইলেকশন কমিশনের কি ভূমিকা আছে, গভর্নর অফ এ স্টেট তার কি ভূমিকা আছে, এগুলো বিশদ আলোচনা করা আছে। তার সাথে মিলেমিশে আছে বিভিন্ন সময় বিভিন্ন অনারেবল হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিভিন্ন রকমের ডিসিশনস, তার সাথে এই মুহূর্তে যে ডিসিশন জড়িয়ে আছে যেটা আমরা দেখতে পেয়েছি জুডিশিয়াল অফিসার্সরা রীতিমতো তারাও এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন অনারেবল সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুসারে। আমি খুব সহজ করে ভাবতে চাই বা বলতে চাই একজন আইনজীবী হিসেবে, যদি ইলেকশন কমিশন স্পেশাল একটা নোটিফিকেশন যদি রাজ্য সরকারকে জারি করে বলেন, নোটিফাই করেন, পাশাপাশি এটাও আমি আপনাকে বলি দেয়ার ইজ অল্টারনেটিভ বা সাবস্টিটিউট অ্যাজ পার ল অফ দিস ল্যান্ড,
সেটা হলো হোম মিনিস্ট্রি অফ ইন্ডিয়া। তিনিও ইচ্ছা করলে যে কোনো সার্কুলার ইন দ্য ফর্ম অফ অর্ডিন্যান্স যে কোনো স্টেটকে জারি করতে পারেন। তো সেখানে তো এটা পরিষ্কার ভাষায় বললেই হয় যে এসআইআর এর আওতাভুক্ত যে সমস্ত ইনভেস্টিগেশনস বা রিভিশনস এইগুলো অন দ্য গ্রাউন্ড হয়ে যাওয়ার পর যদি দেখা যায় যে মতুয়া সম্প্রদায় হোক, শরণার্থী সম্প্রদায় হোক, যেসব মানুষগুলো ইত্যাবসারে ভোট দিয়েছে, যারা ভ্যালিড ভোটার্স, তাদের নাম যদি এসআইআর প্রক্রিয়ার অন্তে বা পরিসমাপ্তিতে না দেখা যায়, তাহলে সেই ব্যাপারে একটা জরুরি পর্যায়ে বৈঠক করে জরুরি একটা পর্যবেক্ষণ করে সেই মানুষগুলোর নাম তুলে দিয়ে তাদেরকে আসন্ন বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে। এখানে তো কোনো রকম ধরুন কোনো নিবেদন কোনো দরকার নেই। বইয়ের পাতায় যেভাবে আইন বলা আছে সেটাকে অনুসরণ করলে হয়। আমি বলছি শুনলেন তো দুলালবাবুর মুখ থেকে। এই দুলালবাবুরা কিন্তু 2006 সালে বর্ধমানের ভাতার থানায় সেখানে কিন্তু একদল উদ্বাস্তুকে বাংলাদেশি বলে তাদেরকে আটক করা হয়েছিল, এবং সেই সময় এই দুলালবাবুর নেতৃত্বে অনেক আইনজীবীরা তারা কিন্তু দীর্ঘ লড়াই করে তাদেরকে উদ্ধার করেছিলেন এই মানুষগুলোকে। সেটাও আপনারা শুনুন। আরেকটা জিনিস দুলালবাবু, আমরা দেখেছিলাম আপনাকে যে একসময় বর্ধমানের ভাতার সেখানে বেশ কিছু আমাদের গরিব মানুষ যারা মতুয়া উদ্বাস্তু রয়েছেন তাদেরকে একরকম বলা যেতে পারে জোর জবরদস্তি করেই তাদেরকে 14 ফরেনার্স অ্যাক্ট যেটাকে বলা হয়, বিদেশিদের করা হয়, সেখানে অনেকগুলো মানুষকে গ্রেপ্তার করে জেল কুঠুরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এবং আমরা তখন দেখেছিলাম যে সেই মানুষগুলোর হয়ে একরকম নিঃস্বার্থভাবেই আপনি আদালতে মামলাটা মুভমেন্ট করেছেন। আপনার সঙ্গে অনেকে থাকলেও তার মূল নেতৃত্বে আপনি ছিলেন। সেই সময় তাদেরকে আপনি জেল থেকে বারও করেছিলেন। তো ওই লোকগুলোকে যেগুলোকে তকমা দেওয়া হয়েছিল যে এরা বিদেশি, তাদেরকে জেল থেকে বার করা গেলে এখন যে মানুষগুলোকে এই এসআইআর এর নাম বাদ দেওয়া হচ্ছে, এই যে দুটো বিষয় তো মিলছে না। তো আপনি যে কথাটা বা যে সমস্যার কথাটা উদ্ঘাটন করলেন, এটা আমার জীবনে একটা বিভীষিকাময় অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা থেকে আমার যেন কেন মনে হয় যে বিশেষ করে এই পশ্চিমবাংলার মাটিতে এই শরণার্থীদের নিয়ে এই যে রাজনৈতিক আক্রমণ বলুন বা প্রশাসনিক আক্রমণ বলুন, এটা যেন একটা বংশ পরম্পরা হয়ে গেছে। যে রাজনীতি যখনই বদলাক না কেন, সেই রাজনীতির মধ্যেই এই মানুষগুলো একটা নাগরিকত্বের প্রসঙ্গনী ঘূর্ণিপাকে আছে। সেই ঘূর্ণিপাক আজও যেন তারা কাটিয়ে উঠতে পারছেন না, এটা আমার মনে হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে মানুষগুলোর জীবনটা ফুটবল, না তারা এখানকার মানুষ না তারা ওখানকার মানুষ। কারণ আপনারা জানেন আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন আদালত, বিশেষ করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা বলে দিয়েছে এই যে সমস্ত ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ইভেন পাসপোর্ট, এগুলো কোনো নাগরিকত্বের প্রমাণ নয়। অনলি দ্য সিটিজেনশিপ সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইজ দ্য প্রুফ অফ সিটিজেনশিপ। তো সেখানে দাঁড়িয়ে এই যে আপনি বললেন বর্ধমান জেলার সেই ঘটনাটা, ভাতার, অর্ণা, ঝর্ণা, কালীতলা, এরকম 85টা পরিবার মতুয়া সম্প্রদায়, তখন 2006 সালে ওটা ভাতার কেস নাম্বার ছিল 46, 2006 সাল, 85টা পরিবারকে ফরেনার্স অ্যাক্টের তকমা দিয়ে তাদেরকে রীতিমতো বন্দি করা হয়, বাড়িঘর ছাড়া করা হয়। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সেই মানুষগুলোর মধ্যে বেশিরভাগ মানুষ ছিল যারা এই দেশে 1950 সালের আগে এসেছেন বা 1950 সালে এসেছেন। সেই মানুষগুলোকে ফরেনার্স বলে তকমা দেওয়া হয়েছিল বা অভিযুক্ত করা হয়েছিল। তার মধ্যে বেশ কয়েকজন যারা বন্দী ছিলেন, দীর্ঘ 9.5 মাস বন্দী ছিল, অনেক চেষ্টা চরিতার্থ করেছেন। তো আমি একদিন মা বিনা পানির বক্তব্য খবরের কাগজে দেখতে পেয়ে আমি আমার আইনজীবীদেরকে নিয়ে আমি খুব কৃতজ্ঞ তাদের কাছে, যেসব আইনজীবীরা আমার পাশে ছিলেন। আমি মায়ের সাথে কথা বলি, ঠাকুরবাড়ির যারা প্রতিনিধি তাদের সাথে কথা বলি, তারা দায়িত্বভার অর্পণ করেন। অনারেবল জাস্টিস অসীম রায়ের বেঞ্চে দীর্ঘ 9 দিন শুনানির পরে কলকাতা হাইকোর্ট, সেখানে এই মানুষগুলোর মুক্তি হয়। সেই মানুষগুলো যারা বন্দী ছিল তাদের মুক্তি এবং ওই সাহেবের জাজমেন্টটাকে ফলো করে বাকি পরিবারকে নিষ্কৃতি দেওয়া হয়। তো
তো তারপরও আপনি দেখবেন এই যে চর্চাটা ফরেনার্স অ্যাক্ট অ্যাপ্লিকেশন এখনো বন্ধ হয়নি। না না, ভীষণ ভীষণ বেদনাদায়ক, অত্যন্ত অশনি সংকেত আমি মনে করি জাতির জীবনে যারা শরণার্থী। শুনলেন। এইবার দুলালবাবু যে কথাগুলো বলছেন সেইগুলো আমরা বলবো সমস্ত মতুয়া ভাইদের বোনদের এটা শোনার জন্য। যদি সত্যিকারে এইভাবেই সহজ সরল পথে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া যায়, তাহলে শান্তনু ঠাকুর কেন বসে আছেন? তিনি তো ভারত সরকারের একজন প্রতিনিধি, তিনি কেন লোকসভায় তুলে ধরছেন না? কারণ আমরা তো দেখেছি যে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তো বাংলাদেশে যে ঠাকুরবাড়ি আছে সেখানে গেছেন, এখানে যে ঠাকুরবাড়ি সেখানে গেছেন, এখানে শান্তনু ঠাকুরকে মন্ত্রী বানিয়েছেন। কাদের দৌড়ে? শান্তনু ঠাকুরের মানে এমন কিছু যোগ্যতা নেই বাজারে যে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাবার মতন। তাহলে কেন্দ্রীয় মন্ত্রী হলেন কাদের জন্য? হলেন কিন্তু এই লাখো কোটি মতুয়াদের শক্তির জোরে। আর আজ সেই মতুয়ারাই ব্রাত্য উঠে আসছে দুলালবাবুর কথায়। শুনুন আপনারা আরও তার যে বক্তব্য রয়েছে। আমি বলছি দুলালবাবু, বিশেষ করে এই যে এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে মতুয়া সম্প্রদায় যারা রয়েছেন একেবারে বঞ্চিত, তারা দেখবেন যে বিভিন্ন জায়গাতে তাদের যে ধর্মীয় অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে তারা জয়ডাঙ্কা কাশি বাজাতে বাজাতে তারা সেখানে যায়, গিয়ে তারপর ঠাকুরের নাম করে সেখানে গড়াগড়ি করে খিচুড়ি খেয়ে তারা বাড়ি চলে আসে। এটা আমরা দেখি মতুয়াদের। তো এখানে একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এখানে যে মতুয়াদের প্রতিনিধি আমরা দেখতে পাচ্ছি যে শান্তনু ঠাকুর যিনি রয়েছেন, তিনি বনগাঁ বিজেপির যে লোকসভা রয়েছে সেই লোকসভার তিনি বিজেপির সাংসদ এবং সঙ্গে সঙ্গে তিনি জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী। তার ভাই রয়েছেন সুব্রত ঠাকুর, তিনি সেখানকার এমএলএ রয়েছেন। এবার তার স্ত্রীকেও বাগদায় দাঁড় করানো হয়েছে, এমনকি তার জেঠিমা তিনিও তৃণমূলের রাজ্যসভার এমপি এবং তার একজন জ্যাঠতো বোনও রয়েছেন, তিনিও এমএলএ। আমরা বলতে চাই এই যে মানে বিষয়টাকে খুব শক্ত করা হচ্ছে, এটাকে একটু সরলীকরণ করার জন্য এই যে মন্ত্রী যারা রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, তারা কেন নীরব? তাদের তো এই বিষয়টা নিয়ে আপনি যেভাবে বোঝালেন যে আইনি পরিভাষায়, সেই বিষয়টা তারা তো আইন তৈরির ইয়েতে তারা রয়েছেন, তো তারা কেন এই বিষয়টা নিয়ে কেন নীরব কেন? এ ব্যাপারে আমার উপলব্ধি কি বলে জানেন? আমার উপলব্ধি বলে ঠাকুর বংশের যে সমস্ত সম্মানীয় বংশধররা এই মুহূর্তে আছেন, তাদের যিনি আমাদের ঈশ্বরতুল্য যাকে বিবেচনা করেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা, তার মধ্যে উল্লেখযোগ্য গুরুচাঁদ ঠাকুরের কথা বলতে হয়। তিনি যেমন বলেন যে জাতির রাজা নেই সে জাতির তাজা নেই। তো আমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছি, স্বাধীনতার পর থেকে এই ঠাকুর পরিবারে যে রাজা নেই বা তাদের পরিবারে রাজশক্তি নেই, এটা কিন্তু আমরা দেখতে পাই না। অর্থাৎ এক কথায় বলতে গেলে বরাবরই দেখা যাচ্ছে তাদের এই ঠাকুর বংশের লোকেরা রাজ পরিবারের সাথে বা দেশের রাজত্বের সাথে বা দেশের যে কোনো আপনি কি বলা যায় শাসনভার সেই শাসনভারে তারা কিন্তু বরাবরই অংশীদার আছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এই ভক্ত সম্প্রদায় যারা আছে তারা কোনো না কোনো সামাজিক দৃষ্টিকোণ থেকে হোক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হোক, তারা ছত্রভঙ্গ আছে। এবার ছত্রভঙ্গ কি তারা নিজেদের জন্যই তারা কি নিজেরা ভাবেন? ঐক্যবদ্ধ নেই, কিন্তু তারা আমার যেটুকু মনে হয়েছে, আমি যতটুকু তাদের কাছে পাশে গিয়ে উপলব্ধি করেছি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, তারা সবসময় কিন্তু একত্রিত হতে চান। কিন্তু তাদেরকে ভঙ্গ করে রাখার যে কৌশল, সেই কৌশলটা কিন্তু অনেকটা আপনি অদৃশ্য শক্তি বলতে পারেন। আর সেই শক্তির সাথে আপনি স্বার্থ মিশিয়ে দিতে পারেন, যার যেমন স্বার্থ আছে। কিন্তু আমি একটা জিনিস যেটা বলতে চাই, প্রতিনিধিরা আছেন রাজপরিবারের, তারা সদস্য, ভারতবর্ষের রাজপরিবারের তারা সদস্য। যদিও গণতন্ত্র রাজতন্ত্রের দিক থেকে বলতে চাইছি যে গণতন্ত্রের হিসেবেই হোক না কেন, সে রাজা রানীর ব্যাপারটা যে থাকছে, শুধু একটু এদিক ওদিক বদলালেই নিয়ম, রাজতন্ত্র সরিয়ে দিলে
গণতন্ত্র সরিয়ে দিলে স্বৈরতন্ত্র, এরকম বিভিন্ন রকমের তন্ত্র তো আছেই। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে ভক্তদেরও এই ব্যাপারে সোচ্চারিত হওয়া প্রয়োজন। তাদের যারা প্রতিভু আছেন তাদের সান্নিধ্যে গিয়ে, তারা যেহেতু বলতে পারেন না, তাদের বলার যেহেতু মানুষ আছে, মুখপাত্র আছে, তাদেরকে দিয়ে একদম পরিষ্কার ভাষায় বলানো। আর এটা আমার মনে হয় অত্যন্ত সাবলীল ভঙ্গিতে আপনিও বোধহয় একমত হবেন, আর আমার সাথে বোধহয় এই বাংলার মানুষ যারা সুচিন্তক, যারা সুশীল সমাজ, তারাও একমত হবেন যে আর যাই হোক, শরণার্থী বা মতুয়া সম্প্রদায়ের যারা মানুষ, তাদের এসআইআর থেকে নাম বাদ চলে যাওয়া, এটা এক ধরনের বঞ্চনা নয় কি? যেখানে রীতিমতো ভারতবর্ষের নাগরিকত্ব আইন সংশোধন হলো 2019 সালে, যে মানুষগুলো এর আগে ভোট দিয়েছেন, ভোটে অংশগ্রহণ করেছেন, সেই মানুষগুলো বাদ পড়ে যাবেন, নির্বাচন হবে। আমি একজন আইনজীবী হিসেবে আমি একটু অন্যভাবে বলতে চাই একটা কথা আপনাকে। দেখুন, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। আমার মনে হয় যদি এই রাজ্যের একজন ভ্যালিড ভোটার্স আসন্ন বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, তাহলে সেটা কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে একটা কি বলা যেতে পারে, গণতন্ত্র এখানে না, অত সস্তা কথাও বলবো না, এটা একটা গণতন্ত্রের ক্ষেত্রে অশনি সংকেত। কোন অর্থে বললাম, আমার এই ছোট্ট শব্দটাকে আমি আপনাকে বলি, আমার উপলব্ধি যেটা মনে হয়েছে, আমাদের আরেকটা জিনিস পাশাপাশি মাথায় রাখতে হবে। সেটা হলো, আমরা যারা এই পশ্চিমবাংলার মানুষ, আমরা কিন্তু ক্ষুদ্র স্বার্থে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তার সভ্যতা, সংস্কৃতি এবং সেখানকার মানুষকে এত বেশি প্রাধান্য দিয়ে দিয়েছি, যার পরিণতি কিন্তু আজকে এই বাংলায় এসআইআরের ফলাফল, প্রতিক্রিয়া সব কিছু কিন্তু ব্যক্ত হয়ে যাচ্ছে। এটা আমার মনে হয়। আচ্ছা দুলাল্লাহ, একটা জিনিস আপনার কাছ থেকে আমরা আরেকটু পরিষ্কার হয়ে নিতে চাইছি। সেটা হচ্ছে যে ধরুন, যে এই যে মতুয়া যে সম্প্রদায়টা যেটা রয়েছে, এই মতুয়া সম্প্রদায়ের হয়ে তাদের, আপনি যে কথাটা বললেন যে গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন যে জাতির রাজা নেই সে জাতি তাজা নেই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে মতুয়াদের পশ্চিমবাংলায় যে সংগঠন রয়েছে মতুয়া মহাসংঘ, এবং যে রাজনৈতিক দলগুলো এখন ক্ষমতায় রয়েছে, যেখানে আইন তৈরি হয়, সেখানে আপনার মতুয়াদের তরফ থেকে, ঠাকুর পরিবারের তরফ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছে এবং আরও এমএলএ রয়েছেন, রাজ্যসভার এমপি রয়েছেন। তারা কেন এই বিষয়টাকে আরেকটু সরলীকরণের জন্য, যে এই যে আমাদের মতুয়াদের নাম বাদ দেওয়া হয়েছে, মতুয়ারা বিভিন্ন জায়গা থেকে লাইন দিচ্ছে তাদের নামটা শুধুমাত্র ভোটার লিস্টে তোলার জন্য, অনেকে অসুস্থ হয়ে পড়ছে তাদের নাম উঠছে না বলে, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে। তাহলে এই ঠাকুর পরিবার এরা কেন, যেখানে বললে জিনিসটা একটু সরলীকরণ, যেটা আপনি বলছিলেন যে একটা অর্ডিন্যান্স এনে এটাকে পরিবর্তন করা যায় মুহূর্তের মধ্যে, নোটিফিকেশনের মাধ্যমে, তো এটার জন্য আপনি কি বলবেন? এই যে তো রয়েছেন আপনাদের প্রতিনিধি যারা রাজ্যসভায় রয়েছে, লোকসভায় রয়েছে, মন্ত্রিসভায় রয়েছে, পশ্চিমবাংলার বিধানসভায় রয়েছে, তাহলে কি এরা নীরব কেন? হয়তো এমনও হতে পারে যে এই সম্প্রদায়ের মানুষের প্রতিনিধি আছে বলেই হয়তো তারা বলতে পারছেন না, এও হতে পারে। আবার এও হতে পারে যে প্রতিনিধিরা একটা এমন আঙ্গিকে ভাবছেন, সেটা হয়তো এই মুহূর্তে আপাতত দৃষ্টিতে তাদের কোনো লাভের কথা ব্যক্ত করছেন, কিন্তু হয়তো বাস্তব প্রেক্ষাপট যেটা আছে সেক্ষেত্রে এই ধরনের ভাবনা বাদ দিয়ে যেটা প্রত্যাশিত চেহারা বা রূপ হওয়া উচিত, তাদের যারা প্রতিনিধি আছে তাদের সব্বার ভীষণ সোচ্চারিত হওয়া উচিত এই ভক্তদেরকে নিয়ে। যে ভক্তদের নাম বাদ পড়েছে তাদের তালিকা লিপিবদ্ধ করে নিয়ে রীতিমতো এই প্রসঙ্গে আইনের যে দরজা, প্রশাসনিক স্তরে আমি বললাম আপনাকে, হোম মিনিস্ট্রির একটা কিন্তু ভূমিকা আছে, চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ভূমিকা আছে, তার ম্যান্ডেট, তার ডাইরেকশনটাকে ফলো করবে চিফ ইলেকশন কমিশন অফ স্টেট, তার একটা ভূমিকা আছে। অন দ্য আদার হ্যান্ড, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জেলাভিত্তিক যে সমস্ত দপ্তর আছে
সেখানেও একটা সার্কুলার যদি দ্য পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্টের যে ধারাগুলো আছে সেগুলোকে একটু পর্যবেক্ষণ করে নিয়ে 27, 26, 29 এরকম যে ধারাগুলো আছে বা রুলসগুলো আছে 9, 13, 11 ইত্যাদি ইত্যাদি এই ধরনের ধারাগুলো আছে, এইগুলো একটু অনুধাবন করে নিয়ে আপনি বিশ্বাস করুন, আমার কি মনে হয় একটা 24 ঘন্টার নোটিফিকেশানে কিন্তু এই মানুষগুলোর নাম উঠে যেতে পারে। আর আমি আরেকটু যেটুকু জেনেছি, দেখুন নামের পরিমার্জন পরিবর্ধন এগুলো তো আপনার ডিভাইসের মাধ্যমে হয়েছে, ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে হয়েছে, রাইট? তো সেই জন্য আমি যতদূর জানি এই ডিভাইসগুলো যেভাবে ফাংশন করানো দরকার, ইয়েস, এই ডিভাইসগুলো হয়তো যে ডিভাইসটা আপনি হ্যান্ডেল করছেন সেখানে আপনার পেজে যে যে বিষয়গুলো থাকার দরকার ছিল আমি হয়তো ফিজিক্যালি যে তথ্য আপনাকে দিচ্ছি তার সাথে ম্যাচ করছে না, এরকম অনেক অমিল বা বৈসাদৃশ্য এটা আমার নলেজে আছে। কারণ আইনজীবী হিসেবে আমাদের পড়তে হয়, আমাদের ইনফরমেশন টেকনোলজি পড়তে হয়, অর্থাৎ এই যে সমস্ত ডিভাইসগুলো কাজ করে এই ডিভাইস সম্পর্কে আমাদেরকেও একটু একটা স্বচ্ছ ধারণা নিতে হয়। তো সেই থেকে আমরা দৃষ্টি দিয়ে দেখেছি যে ডিভাইসগুলোর যে ফাংশনস সেই ফাংশনস তো ভার্চুয়ালি ফাংশনস, সেই ভার্চুয়াল ফাংশনসের সঙ্গে ফিজিক্যাল ফাংশনসের একটা হেল অ্যান্ড হেভেন তফাৎ বহু ক্ষেত্রে দেখা গেছে। সেই অমিল গরমিলের জন্য অনেক বিপত্তি হয়েছে। তো ওয়ান্স এগেইন আমি বলবো এটা একটা বড় ধরনের বিফলতা আমি মনে করি ডেমোক্রেসিতে, যদি একটা ভ্যালিড ভোটার্স নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, অবভিয়াসলি ইট ইজ অ্যাবসোলিউট ইনকমপ্লিটনেস অফ দ্য ইলেকশন প্রসেস, আই থিঙ্ক সো। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে আপনার এত প্রক্রিয়া বা এত বিষয়গুলোর উপরে এত করা হচ্ছে, এর ফলশ্রুতিতে যারা এই বঞ্চনা বা বৈষম্যের শিকার হয়েছে, যে বিশেষ করে মতুয়া সম্প্রদায় বলুন, শরণার্থী বলুন, উদ্বাস্তু বলুন, এই যে মানুষগুলোকে ব্রাত্য করে রাখা হয়েছে, তাদেরকে এসআইআরে তাদেরকে ভোটার তালিকায় তাদের নাম নেই, এইটা নিয়ে আমাদের যারা নেতা রয়েছেন আর কি, এই মতুয়াদের নেতা বলুন, উদ্বাস্তুদের নেতা বলুন, তারা কি একটু নীরবতা পালন করছেন, মানে নিজেদের গদি আঁকড়ে রাখার জন্য, মানে যে বিষয়টা যেখানে বলা দরকার সেখানে কি বলা হচ্ছে না? না দেখুন, সেটা যদি আপনি বলেন যা দেখি পঞ্চ ইন্দ্রিয়ে, একটা জিনিস ভাবুন, এসআইআর যখন শুরু হয় প্রক্রিয়াটা, তখন সেক্ষেত্রে বিভিন্ন প্রতিনিধি বিভিন্ন স্তরে, প্রাসঙ্গিক হোক অপ্রাসঙ্গিক হোক, বৈধ হোক অবৈধ হোক, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, বিভিন্ন স্থানে অবস্থানে দাঁড়িয়ে এই এসআইআর নিয়ে ভোটার্সদের ভোটের অধিকার নিয়ে অনেক কথাই তারা বলেছেন। কিন্তু যতবার লিস্ট পাবলিকেশন হয়ে গেছে, পাবলিকেশনের পরপর এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে আপনি নিজেও জানেন, আর এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এই মুহূর্তে লক্ষাধিক ভ্যালিড ভোটার্স তাদের নাম বাদ গেছে। এমনও কেস আছে, দেখা যাচ্ছে পরিবারে সব্বার নাম আছে, একটা ভাইয়ের নাম নেই, একটা বাবার নাম নেই, মায়ের নাম নেই, এমন দেখা গেছে বাবা মার নাম আছে, বাচ্চাদের নাম নেই। এই যে ব্যাপারগুলো, এমন দেখা গেছে প্রচুর ভূমিপুত্র, তার পরিবারে জেঠুর নাম নেই, ঠাকুরদার নাম নেই, ঠাকমার নাম নেই। এই যে বিষয়টা, সেক্ষেত্রে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয় তখন যে সোচ্চার, সেই সোচ্চারটা এখন ভ্যালিড ভোটার্সদের নামটা তোলার জন্য আইনি পদ্ধতি বলুন, প্রশাসনিক পদ্ধতি বলুন, যে কোনো একটা হস্তক্ষেপ একান্তভাবে রাজনৈতিক নেতৃত্বে নেওয়া দরকার, যাতে করে এই মানুষগুলো বঞ্চিত না হয় তাদের গণতান্ত্রিক অধিকার থেকে। সর্বোপরি তাদের মনের মধ্যে যে কষ্ট বা দুঃখ, যে দগ্ধ বা দহন জ্বালা, সেটা উপলব্ধি করা উচিত সববার, আমি মনে করি। আচ্ছা, সবশেষে আপনার কাছে শেষ প্রশ্ন, যে আমাদের এ রাজ্যে হচ্ছে আপনার 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল ভোট শেষ হবে, 2 দিন ভোট আছে, এবং 4 তারিখে গণনার রেজাল্ট বেরোবে। আপনার কি মনে হয় যে এই যে লক্ষ লক্ষ মানুষকে এসআইআরের ফলে ভোটার তালিকায় তাদের নাম ওঠেনি, যদিও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তারা যারা জুডিশিয়ারিতে বিচারক আছেন তাদের এই কাজের মধ্যে লাগিয়েছেন, কাজ চলছে, কিন্তু আপনার কি মনে হয় যে এই লক্ষ লক্ষ মানুষের নাম এই 29শে বা 23 তারিখের মধ্যে তাদের নাম উঠে যাবে?
আমি কোনো সম্ভাবনা দেখি না এই মুহূর্তে। আর এটা আমার কাছে খুব কষ্টের, অত্যন্ত বেদনাদায়ক। আপনি হয়তো ভাবতে পারেন বা বলতে পারেন যে আপনি তো আপনার সাথে আলোচনা করে মনে হলো খুব সহজ পদ্ধতি ছিল। বিশ্বাস করুন, একটু আইনের পঠন করে বাস্তব বিষয়টাকে উপলব্ধি করে এসআইআর প্রক্রিয়াটাকে অন্য ভঙ্গিতে অন্যভাবেও করা যেতে পারত। তাতে হয়তো ব্যয় সংকোচ হতো, সময় সংকোচ হতো এবং তাতে ভ্যালিড ভোটার্স নির্ণয়ের সংখ্যা যথেষ্ট স্বাভাবিক হতো এবং অবৈধ ভোটার্স তাদের নাম বাদ যাওয়াটা অত্যন্ত সাবলীল ভঙ্গিতেই সম্ভব ছিল আমার মনে হয়। আরও পদ্ধতি ছিল। আপনি তো যেটা আইনের বিষয়টা বললেন, অনেক সরল দেখলাম পদ্ধতিটা। আপনি যে পদ্ধতিতে বললেন সেটা অনেক সরল পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিতে হাঁটা হলো না, পদ্ধতিতে তো যাওয়া হয়নি। আপনি যে পদ্ধতির কথা বললেন, এই পদ্ধতিতে যাওয়া হয়নি। সবচাইতে যেটা মানে আমাদের চোখেও সবচাইতে খারাপ লাগছে সেটা হলো যে যাদের নাম বাদ গেছে তারা সবাই বঞ্চিত এবং গরিব দরিদ্র মানুষরাই এই এসআইআর এর বলি হয়েছে। দেখুন, এটা তো দেখুন, সমাজ বিপ্লবে চিরকাল স্যালমন বলেছেন যে আইন ধনীকে পক্ষপাতিত্ব করে আর দরিদ্রকে দাঁত ভেঙচি দেয়। এটা সমাজ বিপ্লবে বরাবরই দেখা গেছে। আর আপনি বোধহয় আমার সাথে একমত হবেন, আমি সহজ করে বলি। হয়তো অনেকে বলতে পারে যে উনি তো বললেন, কই একটা পদ্ধতির কথা তো বললেন। 2002 সালে এই যে সীমারেখা সাল, এই সীমারেখা সাল থেকে আপনার কি মনে হয় না ব্যতিক্রম হিসেবে রাখা যেত না যে 2019 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে শরণার্থী প্রসঙ্গে যে বিষয়টা বলা আছে, তারা 2002-এর ভোটার লিস্টের থেকে হিসেব করে একেবারে 2014 সাল পর্যন্ত তুমি দেখে নাও, সেই মানুষগুলোকে আগে বাছাই করে দাও, তাহলে কোনো সমস্যা থাকতো। সে বাছাইটা তো এক রাতে হয়ে যেতে পারতো। আপনার কি মনে হয়? হ্যাঁ, 2002 সালকে ভিত্তি বছর বলুন বা ভিত্তি সাল ধরে নিয়ে আমরা এগোলাম। সেখানে তো এক কথায় বলতে পারতাম যে একটা এক্সেপশন কেস আছে। কোনটা এক্সেপশন কেস? এক্সেপশন কেস ইজ দিস, যারা 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে শরণার্থী হিসেবে চিহ্নিত, তারা এর বাইরে বা তারা ব্যতিক্রম ধর্মী। এটা বললে তো আমার মনে হয় একসঙ্গে কয়েক কোটি ভোটার্সকে আমরা বাছাই করে নিতে পারতাম। পক্ষান্তরে কয়েক কোটি ইনভ্যালিড ভোটার্স চিহ্নিত হয়ে যেত। আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দুলালবাবু। আপনাদেরকেও ধন্যবাদ। আপনি যে মানুষের হয়ে কথা বলেছেন এই জন্য আপনাকে আরও একবার আমরা ধন্যবাদ। নমস্কার। সবটা আমরা তুলে ধরলাম। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এগুলো এইভাবে করা যেতে পারে, আমাদের কমেন্ট করবেন, বা আরও যারা বিশেষ বিশেষ মানুষ রয়েছেন যারা লড়াই করছেন মতুয়াদের জন্য, তাদেরও যদি কোনো বক্তব্য থাকবে আমাদেরকে জানাবেন ফোন করে। আমরা আপনাদেরও মুখোমুখি হতে চাই। আমরা চাই যে গরিব মানুষগুলো দেশভাগের বলি হয়ে এপার বাংলায় এসে এতদিন তারা এখানে থাকার পরে এখন তাদের এসআইআরে নাম উঠছে না, এবং যাদের দায়িত্ব তাদের নাম তুলে ধরার, তারা বলছেন আমি কি করব, এটা তো নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। হতে পারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, কিন্তু সবার আগে তো মানুষ। যে মানুষগুলো দেশভাগের বলি, কেন তাদের নাম বাদ যাবে? অনেকেই অনেক কথা বলেছেন যে হতে দেব না, তো নিয়ম যেটা আছে সেই নিয়মে তো হতেই হবে। কিন্তু যে সরলীকরণের কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে, সেই সরলীকরণ কেন এই মতুয়াদের ক্ষেত্রে দেখা গেল না? একটা প্রশ্ন আমাদের রইল, উত্তর চাই আপনাদের কাছ থেকে।